মৌমিতা বাংলা ইউটিউব চ্যানেল। নমস্কার, বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকের বিষয় হচ্ছে লাইফ সায়েন্স এবং ক্লাস 10 এর টপিক হচ্ছে জন্ম। জন্ম, যার অর্থ হচ্ছে বংশ বিস্তার। অর্থাৎ জনন কথার অর্থ বংশ বিস্তার। এই জনন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তবে অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়, কিন্তু বংশগতি বা বংশধারাকে অক্ষুণ্ণ রাখতে জনন খুবই প্রয়োজন। এবার হচ্ছে জনন কাকে বলে, মানে জননের সংজ্ঞা। যে জৈবিক প্রক্রিয়া জীব তার নিজ সত্তা বিশিষ্ট অপত্য তৈরি করে এবং সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বংশগতির ধারাকে বজায় রাখে। তাকে বলে জন্ম। এবার এর পরবর্তী অংশ যে জননের প্রকারভেদ। জনন মূলত দুই প্রকার। তাহলে জননের মূল প্রকার হচ্ছে দুটো। এক হচ্ছে অযৌন জনন, আর দুই হলো যৌন জনন। এবার কথায় উঠতে পারে, তাহলে অঙ্গুলি জননটা কি? অঙ্গুলি জননটা কিন্তু এক প্রকারের অযৌন জনন। এবার অযৌন জনন যেটা বলতে আমরা প্রথমেই বুঝি যে এটা রেণু উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয়। আর যৌন জনন যেটা হচ্ছে গ্যামেট উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয়। অযৌন জনন শুধু রেণু নয়, আবার কোষ বিভাজনের মাধ্যমেও কিন্তু সম্পন্ন হতে পারে। কোষ বিভাজনের মাধ্যমেও তাহলে কিন্তু অযৌন জনন সম্পন্ন। এই অযৌন জনন কিন্তু একটা উন্নত নয় এমন, অর্থাৎ অনুন্নত জনন প্রক্রিয়া। আর যৌন জনন কিন্তু একটা উন্নত জনন প্রক্রিয়া। এবার অযৌন জনন আমরা কাকে বলবো, অযৌন জনন বলতে কি বুঝি? দেখো, অযৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় কোন রকম গ্যামেট উৎপাদন ছাড়াই রেণু উৎপাদন এবং কোষ বিভাজনের মাধ্যমে অপত্য তৈরি করে তাকে
অযৌন জনন বলে। এবার তাহলে সংজ্ঞাটা আমাদের হয়ে গেল। এর পরবর্তী যেটা অযৌন জননের আমরা ভাগগুলো দেখব, যে অযৌন জনন মূলত কয় প্রকার হতে পারে এবং তার প্রতিটার ক্ষেত্রে উদাহরণ এবং সংক্ষেপে তার বর্ণনা। এবার হচ্ছে অযৌন জননের প্রকারভেদ, এটা বলছিলাম আগে আমি। এটা মূলত এখানে 5টা প্রকারভেদ দেখানো হয়েছে। 1 নম্বর হচ্ছে বিভাজন, 2 নম্বর হচ্ছে কোরকোদ্গম, 3 নম্বর হলো খণ্ডীভবন, 4 নম্বর হচ্ছে রেণু উৎপাদন এবং 5 নম্বর হচ্ছে পুনরুৎপাদন। এবার বিভাজন করতে পারে কোন জীব? অ্যামিবা এবং প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ভাইভক্স বা প্লাজমোডিয়াম প্রজাতি। আর কোরকোদ্গম যেটা হচ্ছে ইস্ট, এক ধরনের এককোষী ছত্রাক, এবং হাইড্রা। খণ্ডীভবন করতে পারে ওই জলজ শৈবাল, যেটা বলা হচ্ছে স্পাইরো গাইরা। রেণু উৎপাদন করতে পারে বিভিন্ন ধরনের ছত্রাক, মস, ফার্ন ইত্যাদি ইত্যাদি। আর পুনরুৎপাদন করতে পারে যেমন হচ্ছে প্ল্যানেরিয়া, স্পঞ্জ, হাইড্রা, এটা অনেকই। এবার প্রথমেই আমরা এই বিভাজন সম্পর্কে জানব, কিভাবে বিভাজন এই অ্যামিবা বা প্লাজমোডিয়াম করতে পারে। এবার বিভাজনের যেটা প্রথমেই বলি যে বিভাজনের আবার এর প্রকার দুটো। বিভাজন প্রকারভেদ তার হচ্ছে দুটো। 1 নম্বর হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন কারা করতে পারে? প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম অ্যামিবা, ওই অ্যামিবা তারা কিন্তু দ্বিবিভাজন করতে পারে। আর 2 নম্বর হচ্ছে বহু বিভাজন। যেটা হচ্ছে প্লাজমোডিয়াম, এরা করতে পারে। এবার দ্বিবিভাজন অ্যামিবা কিভাবে সম্পন্ন করে দেখা যায়। অ্যামিবা যাদের একটা মাত্র কোষ, ঠিক এরকম একটা নিউক্লিয়াস আছে, যখন এরা বিভাজিত হতে চায়, মানে একটা থেকে দুটো করতে চায়, তখন প্রথমে এদের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা গোলাকার থেকে ডাম্বেল আকৃতি হয়ে যায়। এর পরবর্তী সময় শুধু নিউক্লিয়াস হলে তো হবে না, এবার এই সাইটোপ্লাজম যেটা আছে সেটাও কিন্তু ওই একই রূপে ডাম্বেল আকৃতি হয়ে যাবে। নিউক্লিয়াসটাও ডাম্বেল আকৃতি হয়ে গেল। এর পরবর্তী স্টেজে নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং সাইটোপ্লাজমও তোমার দুটো অংশে রূপান্তরিত হয়। তাহলে দেখা গেল ছিল একটা অ্যামিবা, দ্বিবিভাজনের মাধ্যমে হয়ে গেল দুটো। এর পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে কি বহু বিভাজন। কাদের ঘটে? একটু আগে বললাম যে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম বলি, প্লাজমোডিয়াম ভাইভক্স, এর কিন্তু প্লাজমোডিয়ামের অনেক প্রজাতি আছে, যেটা আমাদের ম্যালেরিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ, এটা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। এই প্লাজমোডিয়াম ভাইভক্সের কথা বলি, যেটা হচ্ছে আমাদের শরীরে যখন এরকম কোনো জীবাণু, প্লাজমোডিয়ামের জীবাণু প্রবেশ করলো, সেটা আমাদের শরীরের আরবিসির মধ্যে প্রবেশ করে প্রথম স্টেজ হচ্ছে স্পোরোজয়েড। সেই স্পোরোজয়েডটা আরবিসিতে গিয়ে সাইজন্টে রূপান্তর হয়। তার মানে তার স্পোরোজয়েড লম্বাকৃতি, সেটা গোলাকৃতি হয়ে সাইজয়েন্টে রূপান্তর হবে। ঠিক এইরকম এটাকে বলা হচ্ছে সাইজন্ট। এই সাইজন্টের মধ্যে তাহলে একটা নিউক্লিয়াস এবং তার বাইরের আবরণ। এরপরে এই নিউক্লিয়াসটা কন্টিনিউ বিভাজিত, মানে অনবরত বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস তৈরি করে। এই অবস্থায় এর নাম হলো মেরোজয়েড। এই মেরোজয়েড পরবর্তী সময় আবরণ বিদীর্ণ করে দেহের রক্তের আরবিসির বাইরে তোমার হচ্ছে বেরিয়ে যায়। তাহলে দেখানো হচ্ছে একটা নিউক্লিয়াস থেকে অনবরত বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস উৎপন্ন করলো
যেটা হচ্ছে বহু বিভাজন। এরপর এরপর আমরা যাব 2 নম্বর অযৌন জনন, সেটা হচ্ছে কোরক উদ্গম। কারা করতে পারে? ইস্ট। ইস্ট তোমরা জানো যে এটা এক ধরনের এককোষী ছত্রাক। এই ইস্ট, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্যাকারোমাইসিস, সেরিবেসি। স্পেলিংটা বলি, SACCHARO, স্যাকারো, MYCES, স্যাকারোমাইসিস, CEREVISIAE, স্যাকারোমাইসিস সেরিবেসি। ইস্ট তার যে একটা কোষ, দেহগহ্বর ও নিউক্লিয়াস সমন্বয়ে গঠিত। এই ইস্টে যখন রেণু উৎপাদন করে তখন এই নিউক্লিয়াসের বিভাজন ঘটে, এই নিউক্লিয়াস তার বিভাজন ঘটবে এবং দেহের মধ্যে একটা বর্ধিত অংশ তৈরি করবে, ঠিক এরকম। এর পরবর্তী পর্যায়ে এই বর্ধিত অংশের মধ্যে নিউক্লিয়াস বিভাজিত হয়ে একটা নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করবে এবং একটা রেণু, একটা কোর বা কোরক উদ্গম তৈরি করবে। এবার এর পরবর্তী পর্যায়ে তাহলে একটা হলো আরো তৈরি করতে পারে, যেটা পরস্পর ভাবে সজ্জিত হতে পারে। এরকম এরকম দশা ঠিক চেনের মতো লাগে, একে বলা হচ্ছে টরুলা, ট রয়স্য লয়াকা, টরুলা দশা। তাহলে ইস্টে কিন্তু এরকম টরুলা দশা দেখা যায়। এরপর ইস্ট দ্বারা হয়ে গেল। এর পরবর্তী যেটা যে জীবটা আমি উদাহরণ লিখেছিলাম সেটা হচ্ছে হাইড্রা। হাইড্রারও কিন্তু এই কোরক উদ্গম দেখা যায়। হাইড্রা, যাকে দেখতে তোমার ঠিক এরকমই, যার উপরে একটা এটা মুখছিদ্র এবং মুখছিদ্রকে বেষ্টন করে চারিদিকে কোষিকা বর্তমান। এবার এই হাইড্রা যখন সে কোর বা কোরক উদ্গম তৈরি করবে তখন তার দেহে একটা বাইরের দিকে বর্ধিত অংশ তৈরি হবে। ঠিক এরকম। এবং পরবর্তী সময় এই কোর বা কোরক উদ্গম তৈরি হলে তার একটা মুখছিদ্র তৈরি হয়ে যাবে এবং এই মুখছিদ্রকে বেষ্টন করে আবার কোষিকা গুলো তৈরি হবে। অনুকূল পরিবেশে এই অংশটা, মানে এই যে কোরক উদ্গম বা কোর অংশ তৈরি হলো, সেটা আবার দেহ থেকে বাইরে পরিবেশে মুক্ত হয়ে নতুন একটা হাইড্রা তৈরি করবে। তাহলে এখানে আমাদের কোরক উদ্গম পদ্ধতি যে দুটো প্রাণী আমরা লিখেছিলাম সেই দুটো জীবের মধ্যে আমাদের কমপ্লিট করে দেওয়া হলো। এর পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে খণ্ডী ভবন, এটা একটা খুব সোজা খণ্ডী ভবন পদ্ধতি। খণ্ডী ভবন হচ্ছে স্পাইরোগাইরা করতে পারে। এই স্পাইরোগাইরা হচ্ছে জলজ শৈবাল, মানে এরা জলে থাকে, দেখতে ঠিক লম্বা ফিতের মতো বা ফিতা আকৃতি। এবার এই স্পাইরোগাইরাটা জলের ঢেউ বা অন্য কোনো কারণে, আঘাতজনিত কারণে যদি কোনো অংশ কেটে যায় তখন কিন্তু সে আবার নিজে একটা জলজ শৈবাল মানে কি স্পাইরোগাইরায় রূপান্তর হয়। ধরো এখানটা কেটে গেল, তাহলে এই একটা খণ্ড, এই একটা শৈবাল তৈরি হয়ে গেল, আবার এই একটা, তাহলে একটা থেকে এখানে দুটো তৈরি হলো কন্টিনিউ।
তাহলে বুঝতে পারা গেল যে খণ্ডীভবন খুবই সোজা, যেটা জলের ঢেউ বা অন্য কোনো আঘাতগত কারণে যদি কেটে যায় তখন সেই আবার আলাদা করে নতুন করে জীব শৈবাল তৈরি করে। এরপর হচ্ছে রেণু উৎপাদন। রেণু উৎপাদন যেটা প্রথমেই বলা হয়েছে যে অযৌন জননের একক কি, কোশ্চেন তো আসেই যে অযৌন জননের একক, শূন্যস্থান হোক তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন হোক, সেখানে কিন্তু রেণুকেই উল্লেখ করা হয়। এই রেণু উৎপাদন এখানে ছত্রাক করতে পারে, মস করতে পারে, ফার্ন করতে পারে। ছত্রাকের মধ্যে আবার যেমন লিখেছি রাইজোপাস, মিউকর, পেনিসিলিয়াম খুব গুরুত্বপূর্ণ ছত্রাক, অ্যান্টিবায়োটিক তৈরি হয়। পেনিসিলিয়াম একটা প্রজাতি হচ্ছে পেনিসিলিয়াম নডিটাম, এরা করতে পারে। এদের দেহ দেহের উপরের অংশে একটা রেণু স্থলী তৈরি করে, এটা হচ্ছে রেণুস্থলী। এই রেণুস্থলীর রেণু বিভাজিত হয়ে অসংখ্য রেণু বা স্পোর তৈরি করছে, যেটা এই স্পোরগুলো যখন পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণতা লাভ করলো, তখন এই রেণু প্রাচীর, মানে এটা রেণু প্রাচীর পূর্ণ ছিল, সেখানে ছিদ্র তৈরি হয়ে গেল, সেখান দিয়ে আবার রেণুগুলো বাইরের পরিবেশে চলে গেল, সেখান থেকে আবার নতুন করে ওই ছত্রাক তৈরি করবে। এরপর হচ্ছে এটা তো তোমার হচ্ছে রাইজোপাস, মিউকর এরা করতে পারে। এরপর হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম কিন্তু তাদের কনিডিয়ার মাধ্যমে পেনিসিলিয়াম কিন্তু তার রেণু উৎপাদন সম্পন্ন করে। এদের দেহটা এরপরে এখানে এই কনিডিয়াগুলো সজ্জিত হয়। অনুকূল পরিবেশে এই কনিডিয়াগুলো, প্রতিটা কনিডিয়া থেকে একটা করে পেনিসিলিয়াম তৈরি করে। অনুকূল পরিবেশে এটা আবার দেহের বাইরে থেকে বর্জিত হয়ে নতুন করে আবার পেনিসিলিয়াম তৈরি করতে পারে। এরপর সবার শেষ অযৌন জননের প্রকারভেদের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে পুনরুৎপাদন, যেটা করতে পারে প্ল্যানেরিয়া, স্পঞ্জ এবং হাইড্রা। প্ল্যানেরিয়া যেটা এরকম করে দেখতে, এর যদি কোনো অংশ কেটে যায়, ধরো এখান থেকে কেটে গেল বা এখান থেকে কেটে গেল বা এখান থেকে কেটে গেল, যেখান থেকেই কাটো, ধরো এখান থেকে যদি কেটে যায় তাহলে এই অংশ কাটাটা। এবার ধীরে ধীরে পরবর্তী স্টেজ এই তৈরি হবে। তার পরবর্তী স্টেজে এরকম ভাবে বর্ধিত হয়ে পুরোপুরি একটা পূর্ণ প্ল্যানেরিয়া তৈরি করবে। হাইড্রা বা স্পঞ্জ এদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে এরকমই পদ্ধতি অবলম্বন হয়। এবার আমরা অঙ্গজ জনন পদ্ধতি সম্পর্কে জানব। অঙ্গজ জনন এখানে মূলত দুটো পদ্ধতি কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, এটা অটোমেটিক হয়ে থাকে, আর 2 নম্বর হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন, যেটা আমরা কৃত্রিমভাবে তৈরি করি। প্রাকৃতিক অঙ্গজ জনন যেমন মূল দ্বারা হয়ে থাকে,
2 কাণ্ড দ্বারা হয়ে থাকে, 3 পাতা দ্বারা হয়ে থাকে। পাতার মাধ্যমে হয় এটা আমরা সবাই জানি, যেমন হচ্ছে পাথরকুচি, বিগোনিয়া, পাথরকুচি এবং বিগোনিয়া। এবার মূল দ্বারা তোমার যেমন হচ্ছে রাঙা আলু, বা যেটা হচ্ছে বলে মিষ্টি আলু। এই মিষ্টি আলুর কিন্তু মূল দ্বারা তারা জনন করতে পারে। এরপর কাণ্ড মারফত যেমন তোমরা জানো যে আলু, গোল আলু, আদা, শুষ্নি, থানকুনি, তবে এদের কিন্তু ধাবকের মাধ্যমে, আর কচুরিপানা, টোপাপানা এদের কিন্তু খর্বধাবকের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজনন তোমার সম্পন্ন। এদের এই ধাবকের কক্ষে তোমার নতুন করে একটা তোমার রেণু বা তৈরি হয় বা মুকুল তৈরি হয়, সেখান থেকে নতুন তৈরি। এরপর আমরা যাব পাতায়, পাতা বলে দিলাম। তাহলে দেখো, মূল দ্বারা রাঙা আলু, মিষ্টি আলু, কাণ্ড দ্বারা আলু, আদা, শুষ্নি, থানকুনি, কচুরিপানা, আর পাতার মাধ্যমে পাথরকুচি এবং বিগোনিয়া। এবার আমরা কৃত্রিম অঙ্গজননে যাব। কৃত্রিম অঙ্গজনন, এখানে যে পদ্ধতি তোমাদের এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, কৃত্রিম তো অনেকভাবেই করা যায়, তবে তোমাদের সিলেবাসের মধ্যে যেটা দেওয়া আছে 1 নম্বর হচ্ছে কাটিং। এই পদ্ধতি উল্লেখ করা আছে, বা যেটাকে বলা হচ্ছে শাখা কলম, মানে কলম কাটতে হয়। 2 নম্বর হচ্ছে গ্রাফটিং, বা এটাকে বলা হয় জোড়করণ। আর 3 নম্বর হচ্ছে মাইক্রো প্রোপাগেশন, বা অণু বিস্তারণ। তাহলে কাটিং, গ্রাফটিং, মাইক্রো প্রোপাগেশন, এই 3টে পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে। কাটিং, প্রথমে তাহলে কাটিং এর কথা বলা হোক, যে কাটিং কিভাবে করা যায়। যেমন তোমার লেবু বা গোলাপ, লেবুর ক্ষেত্রে, গোলাপের ক্ষেত্রে, আরো অনেক উদ্ভিদ আছে যাদের এভাবে করা যেতে পারে, মানে কাটিং পদ্ধতি। এদের শাখা 20 থেকে 30 সেন্টিমিটার কেটে নিতে হবে। তারপর সেই শাখাকে মাটিতে পুঁততে হবে। মাটির পোতার অংশ থেকে মূল তৈরি হবে, এবং উপরে যেমন অগ্রমুকুল, শাখা মুকুল তৈরি হবে। তাহলে এটা খুব সোজা পদ্ধতি, এই উদ্ভিদে করা যেতে পারে। এরপর হচ্ছে গ্রাফটিং বা জোড়করণ। এই গ্রাফটিং এর কথা উল্লেখ করতে হয়, কিন্তু গ্রাফটিং খুব ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসের মধ্যে। কিভাবে গ্রাফটিং হয়, গ্রাফটিং কাকে বলে, এগুলো জানতে হবে। গ্রাফটিং তার বাংলা হচ্ছে জোড় বা জোড়া লাগানো। খুবই মানে একটা উদ্ভিদের সঙ্গে আর একটা উদ্ভিদের অংশ জোড়া লাগানো হয়, তাই তো, তাকে বলছি গ্রাফটিং। এই গ্রাফটিং এর ক্ষেত্রে একই প্রজাতির ক্ষেত্রে কিন্তু তৈরি করা হয়। তাহলে মনে রাখতে হবে, একই প্রজাতির
ক্ষেত্রে গ্রাফটিং করা যায়। এবার একই গণের দুটি প্রজাতির মধ্যেও কিন্তু দুটি প্রজাতির মধ্যেও জোড় কলম করা হয়ে থাকে। তাহলে এখানে একই প্রজাতির হয়, আবার একই গণে দুটি প্রজাতির মধ্যে ঘটতে পারে। গ্রাফটিং এর একটা নিচের অংশ যেটা বেস বা মূল থাকে এবং তার উপরে যে অংশটা জোড়া লাগানো হয় সেটা কিন্তু তার একটা আলাদা নাম আছে, যাকে বলা হয় সিওন। আর নিচে যে বেস অংশ থাকে তার নাম হচ্ছে স্টক। একটা আগলেই আমরা ঠিক বুঝতে পারবো। এই একটা বেস অংশ, এর উপর আমরা একটা উদ্ভিদকে এনে জোড়া লাগাবো। তাহলে এখান থেকে জোড়া লাগানো হলো, তাহলে এটা বেস অংশের মধ্যে পড়লো, এটা অন্য জায়গা থেকে এনে বসানো হলো। যেটা আনা হলো সেটা হচ্ছে সিওন, আর যেটা ছিল অটোমেটিক্যালি সেটা হচ্ছে স্টক। তাহলে স্টক বলতে কি বোঝো, সিওন বলতে কি বোঝো, তাহলে আমি তারা আঁকার মাধ্যমে বলে দিলাম। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে সব উদ্ভিদের কি এই জোড় কলম করা যেতে পারে? সব উদ্ভিদের করতে পারে না, সব উদ্ভিদের কিন্তু সম্ভব নয়। মানে মূলত এটা জোড় কলম করা হয় সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই জোড় কলম করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে একবীজপত্রী উদ্ভিদের কেন করা যায় না? গ্রাফটিং তাহলে উদ্ভিদের কোন অংশের থেকে বা কোন অংশের সঙ্গে কোন অংশ জোড়া লাগানো হয় এটা জানতে হবে। উদ্ভিদের ক্যাম্বিয়াম ধরো এটা বেস স্টক, তাহলে যেটাকে আমি জোড় লাগালাম ধরো এটা, তাহলে এর ক্যাম্বিয়াম এবং এর ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম জোড় লাগিয়ে তবে জোড় কলম করা হয়। একবীজপত্রী উদ্ভিদের কিন্তু ক্যাম্বিয়াম নেই, যার জন্য তার জোড় কলম হয় না। তাহলে উত্তরটা বুঝতে পারলে। এরপর এই জোড় কলম কয় প্রকার হতে পারে? তোমার সিলেবাসে খুবই কম করে দেওয়া আছে যে জোড় কলম করা হয়। একটা হচ্ছে স্টক বা বাড়ি, 2 নম্বর হচ্ছে সিওন বা সিওন গ্রাফটিং। তাহলে 1 নম্বর হচ্ছে সিওন জোড় কলম, আর 2 হচ্ছে বার্ডিং জোড় কলম বা বার্ড। এটা হচ্ছে কোনো মুকুল ওই বেস অংশ বা স্টকের সঙ্গে কোনো মুকুল, ধরো এই বেস অংশটা আছে, এটাই আগে বলি, এর এখানে টি আকৃতি একটা করা হয়, এখানে মুকুলটাকে এর মধ্যে স্থানান্তর করা হয়। খুব সোজা পদ্ধতি। এবার সিওন জোড় কলম যে এটা আবার অনেক কটা ভাগ আছে। যেমন 1 নম্বর হচ্ছে সিওন জোড় কলমের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে টাং গ্রাফটিং, 2 নম্বর হচ্ছে ক্রাউন গ্রাফটিং, 3 নম্বর হচ্ছে ওয়েজ
গ্রাফটিং। 4 নম্বর হচ্ছে সাইড মানে ধারে, সাইড গ্রাফটিং। আর 5 নম্বর হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং বা অ্যাপ্রোচ গ্রাফটিং। এইগুলোর ডিটেলস জানার দরকার নেই, কারণ এই ডিটেলস অংশটা আমরা ক্লাস 11-এ আলোচনা করব। এটা 11 সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, বা 12-এর মধ্যে এটা অন্তর্ভুক্ত। এরপর সবার শেষ যে অংশটা আমরা পাচ্ছি কৃত্রিম অঙ্গজননের ক্ষেত্রে, সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ। মাইক্রো প্রোপাগেশন যেটা হচ্ছে অণু বিস্তারণ, এই অণু বিস্তারণ উদ্ভিদের কোষ, কোন একটা ক্ষুদ্র কোষ নিয়ে, কলা বা মুকুল নিয়ে, এগুলো নির্বাচন করে করা হয়। এগুলো প্রথমে নেওয়া হয়, নিয়ে তাকে কালচার মিডিয়াম মানে পরিপোষক মাধ্যমের মধ্যে রাখা হয়। তারপর সেখান থেকে সেই কোষ বা কলা থেকে তোমার হচ্ছে নতুন ক্যালাস তৈরি করতে পারে, এমব্রয়েড বা ভ্রূণ তৈরি হয়, এবং সেখান থেকে নতুন অপত্য বা নতুন চারা উদ্ভিদ তৈরি হয়। তাহলে কি হলো, মাইক্রোপ্রোপাগেশন বলতে কি বুঝি? মাইক্রোপ্রোপাগেশন কথার অর্থ কি? ক্ষুদ্র, ক্ষুদ্র একটা অংশ বা ক্ষুদ্র অণু। ঠিক আছে, তাহলে যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ, কলা, মুকুল নির্বাচন করে পুষ্টি মাধ্যমে রেখে নতুন অপত্য তৈরি করা হয়, তাকে মাইক্রো প্রোপাগেশন বলে। এবার এখানে পুষ্টি মাধ্যম বা কালচার মিডিয়াম এটা কি, এটা সকলেরই অজানা। পুষ্টি মাধ্যম হচ্ছে যেখানে বিভিন্ন পরিপোষক গুলো থাকবে। তাহলে পরিপোষক উপাদানগুলো থাকে, পরিপোষক উপাদান যুক্ত উদ্ভিদ হরমোন। এবারে কোন কোন হরমোনগুলো এখানে কাজে লাগে সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন, এই দুটি হরমোন। তাহলে অক্সিন এবং সাইটোকাইনিন এই দুটো হরমোন এবং পরিপোষক উপাদানগুলো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যা আছে সেইগুলো নিয়ে তোমার এই পুষ্টি মাধ্যম করা হয়। এই পুষ্টি মাধ্যমে ওই কোষ বা কলা বা মুকুল রেখে, তার মুকুল থেকে তোমার হচ্ছে নতুন এমব্রয়েড তৈরি হবে, এবং সেখান থেকে তোমার নতুন অপত্য তৈরি হতে পারে। এটা খুবই উন্নত পদ্ধতি, এবং এখান থেকে উন্নত ধরনের তোমার উদ্ভিদ তৈরি করা হয়। এবার এর যে পর্যায়, তোমাদের কোশ্চেন প্রায় আসে যে মাইক্রো প্রোপাগেশনের পর্যায়গুলো বা ধাপগুলো লেখো। এই মাইক্রো প্রোপাগেশন প্রথমে যে পর্যায়, ফার্স্ট পর্যায়ে 1 নম্বর হচ্ছে কোষ, কলা, মুকুল নির্বাচন। এরপর এর পরবর্তী স্টেজ যে পর্যায়ে পড়বে, যেখানে তোমার হচ্ছে এদেরকে রাখা হবে ওই কালচার মিডিয়ামে, এবং সেখান থেকে ওই অংশগুলো থেকে মানে কোষ বা কলা বা মুকুল থেকে একটা তোমার হচ্ছে ক্যালাস গঠিত হবে। ক্যালাস গঠন। তাহলে এই ক্যালাস গঠনটা কোথায় হলো? কালচার মিডিয়ামে বা পুষ্টি মাধ্যমে। এবার যখন ক্যালাস তৈরি হলো, তার পরবর্তী পর্যায়ে সেই ক্যালাস থেকে তৈরি হবে ভ্রূণ বা এমব্রয়েড। এমব্রয়েড বা ভ্রূণ। ভ্রূণ তৈরি গেল, প্রায় কাজ শেষ। এই ভ্রূণের পরে
পরবর্তী স্টেজে তৈরি হবে চারা গাছ। চারা গাছ, তাহলে ভ্রূণের পরই তৈরি হচ্ছে চারা গাছ। আর চারা গাছের পরে 5 নম্বরে যেটা হচ্ছে মাটিতে বা টবে ওই চারা উদ্ভিদকে স্থানান্তর, তাহলে স্থানান্তর করতে হবে। তাহলে কি কি পর্যায় হলো? প্রথম হচ্ছে কোষ, কলা, মুকুল নির্বাচন করা হলো। 2 নম্বর হচ্ছে ক্যালাস গঠন করা হলো বা হলো। 3 নম্বর হচ্ছে এমব্রয়েড গঠন বা ভ্রূণ তৈরি হলো। সেখান থেকে চারা উদ্ভিদ, তারপর চারা উদ্ভিদ যখন তৈরি হলো সেখানে মাটিতে বা টবে চারা উদ্ভিদ স্থানান্তর করা হলো। এই পর্যায়টা লিখতে পারলে কিন্তু তোমরা 2 নম্বর পেয়ে যাবে। তাহলে মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তরণ মোটামুটি আমরা কমপ্লিট করলাম। এর পরবর্তী আর একটাই শুধু পড়ে আছে, সেটা হচ্ছে জনুক্রম। জনুক্রম জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক আবর্তন। তাহলে কি হলো? হ্যাপ্লয়েড মানে ডিপ্লয়েড মানে 2n। তাহলে জীবের জীবন চক্রে এই হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিক যে আবর্তন মানে ঘুরে আবার আসবে, তাকে বলা হয় জীবের জনুক্রম। তাহলে সংজ্ঞায় আমরা কি লিখবো? সংজ্ঞাটা আমাদের ভালো করে লিখতে হবে, এরকম লিখলে তার নাম্বার পাওয়া যাবে না। সংজ্ঞা লিখতে হবে যে পদ্ধতিতে জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড মানে লিঙ্গধর দশা ও ডিপ্লয়েড মানে রেণুধর দশা। তাহলে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, তাকে জনুক্রম বলে। এই জনুক্রম কাদের দেখা যায়? উদাহরণ চাই, একটা উদাহরণ পড়ে। ফার্ন, ফার্নে সম্পূর্ণ জনুক্রম লক্ষ্য করা যায়। তাহলে জনুক্রমে কি বলা হলো? যে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তন। এবার শর্ট কোশ্চেন এখান থেকে আসে যে লিঙ্গধর দশার প্রকৃতি বা তোমার রেণুধর দশার প্রকৃতি কি? তাহলে লিঙ্গধর হচ্ছে হ্যাপ্লয়েড আর রেণুধর হচ্ছে ডিপ্লয়েড। এবার একটা কোশ্চেন আসে যে যে কোনো একটা উদ্ভিদের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখো। তাহলে আমাদের ফার্ন কি দেখাতে হবে? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে, শব্দছকের সাহায্যে তোমার দেখাতে হবে। তবে এখানে কিন্তু মনে রাখতে হবে যে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা মানে এর ক্ষেত্রে তোমার হচ্ছে রেণুধর দশা এবং তোমার লিঙ্গধর দশা, যেটাকে প্রোথালাস বলা হয়, সেটা কিন্তু অতি অবশ্যই মনে রাখতে হবে। তাহলে প্রথম কি হলো? রেণুধর দেহ। আমি কোথা থেকে শুরু করছি ভালো করে দেখো। রেণুধর দেহ, এটা 2n মানে ডিপ্লয়েড। সেখান থেকে রেণুস্থলী, এটাও কিন্তু 2n চলছে রেণুস্থলীর মধ্যে। তারপর রেণুমাতৃক কোষ,
2n। এরপরে এই রেণু মাতৃ কোষের মিওসিস বিভাজন ঘটবে। মিওসিস বিভাজন ঘটার পরই তৈরি করবে রেণু। এবার এন মানে হ্যাপ্লয়েড চলে এলো। মিওসিস বিভাজনের ফলে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড রেণু চলে এলো। এবার রেণু অঙ্কুরিত হয়ে তৈরি করবে লিঙ্গধর। লিঙ্গধর উদ্ভিদ, আগে ছিল রেণুধর, তাহলে এটা কি হলো? এটাও কিন্তু হ্যাপ্লয়েড। লিঙ্গধর উদ্ভিদ বা পোথরাস, এখান থেকে পুংধানী, স্ত্রীধানী তৈরি হবে। সেখান থেকে পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট তৈরি করলো হ্যাপ্লয়েড। এরপর এই পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন হবে, তৈরি করবে জাইগোট। টুইন তৈরি হয়ে গেল, ডিপ্লয়েড। তারপর জাইগোট থেকে আবার রেণুধর দেহ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিওসিস থেকে আপ টু জাইগোটের আগে পর্যন্ত আমরা কিন্তু পেলাম হ্যাপ্লয়েড দশা। সব আমি এন লিখেছি, কিন্তু সব এন, ঠিক আছে। এবার বাকি এই জাইগোট থেকে আপ টু রেণুধর মাতৃ কোষ পর্যন্ত সবই কিন্তু ডিপ্লয়েড, 2n লিখেছি। তাহলে কত সোজা হয়ে গেল। আমি স্টার্ট করেছিলাম রেণুধর দেহ থেকে, সেখান থেকে রেণুধর দেহের মধ্যে রেণুস্তরী পাওয়া গেছে, সেখান থেকে রেণু মাতৃ কোষ, সেখান থেকে তারপর তার মিওসিস বিভাজন ঘটবে। মিওসিস বিভাজনের ফলে রেণু উৎপন্ন করবে, রেণু থেকে পোথালাস বা লিঙ্গধর উদ্ভিদ তৈরি করবে, লিঙ্গধর থেকে পুংধানী, স্ত্রীধানী থেকে পুংধানী থেকে পুংগ্যামেট, স্ত্রীধানী থেকে স্ত্রী গ্যামেট তৈরি হবে, তাদের মিলনে জাইগোট তৈরি হবে, আবার একটা রেণুধর দেহ তৈরি করলো। তাহলে এটা হচ্ছে রেণুধর দশা 2n, আর এটা হচ্ছে লিঙ্গধর দশা n। তাহলে জনুক ক্রমের ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। জনুক ক্রমটা আমি কমপ্লিট করে দিলাম। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।